আমরা জানি যে পৃথিবীর প্রায় অর্ধেক বিদ্যুৎই আসে পারমাণবিক আর কয়লা পাওয়ার প্ল্যান্ট থেকে। হ্যাঁ, ঠিক। আর এদের একদম ভরকেন্দ্রে আছে স্টিম টারবাইন। ঠিক ঠিক। কিন্তু ব্যাপারটা হলো সাধারণ জলীয় বাষ্প বা স্টিম সেটা কিভাবে এত বড় একটা যন্ত্রকে ঘোরাতে পারে? এখানেই তো মজাটা। এর রহস্য লুকিয়ে আছে নজেল নামের একটা যন্ত্রাংশে। নজেল মানে ওই যে বাগানের পাইপের মুখে চাপ দিলে জল জোরে বেরোয় সেরকম কিছু? একদম, অনেকটা সেরকমই। নজেল স্টিমের সাথে ঠিক ওই কাজটাই করে। আচ্ছা, তাহলে আজ আমরা এই স্টিম নজেল আর টারবাইনের ভেতরেই ডুব দিচ্ছি, তাই তো? দেখব কিভাবে তাপশক্তিটা যান্ত্রিক শক্তিতে বদলায়। হ্যাঁ, চলুন শুরু করা যাক। তো নজেল জিনিসটা কি? আসলে নজেল হলো একটা পথ যার প্রস্থচ্ছেদটা বিশেষভাবে তৈরি করা হয়। কেন? মানে বিশেষত্বটা কি? এর প্রধান কাজ হল স্টিমের ভেতরের যে তাপশক্তি মানে এনথালপি সেটাকে গতিশক্তিতে মানে কাইনেটিক এনার্জিতে বদলে দেওয়া। ও, তাপ থেকে গতি কিভাবে? যখন স্টিমের মধ্যে দিয়ে যায় ওর চাপ কমে যায়, কিন্তু গতিবেগটা হুহু করে বেড়ে যায়। ইন্টারেস্টিং। ভাবুন না, একটা চাপা স্প্রিংকে যদি হঠাৎ ছেড়ে দেন কি হবে? ভেতরের শক্তিটা গতিতে বেরিয়ে আসবে। এখানেও তাই। আচ্ছা, আর ওই যে বললেন প্রস্থচ্ছেদ, সবচেয়ে সরু অংশটার কি কোনো নাম আছে? হ্যাঁ, ওটাকে বলে থ্রোট। বুঝেছি। তাহলে নজল গতি বাড়াচ্ছে, এর উল্টোটাও কি হয়? মানে গতি কমিয়ে চাপ বাড়ানো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই হয়। সেই কাজটা করে ডিফিউজার, ঠিক নজেলের উল্টো। মানে গতি কমালে চাপ বাড়বে? একদম। তবে টারবাইনের ক্ষেত্রে আমাদের মূল আগ্রহ কিন্তু নজেলকে নিয়ে। বিশেষ করে এক ধরনের নজেল আছে, কনভার্জেন্ট ডাইভার্জেন্ট। কনভার্জেন্ট ডাইভার্জেন্ট দুটোই একসাথে? হ্যাঁ, প্রথমে মুখটা সরু হতে থাকে মানে কনভার্জেন্ট, থ্রোট পর্যন্ত, তারপর আবার চড়া হতে শুরু করে মানে ডাইভার্জেন্ট। এটাই টারবাইনে বেশি ব্যবহার হয় বললেন, কেন? কারণ এটা স্টিমকে শব্দের চেয়েও বেশি গতি দিতে পারে, মানে সুপারসনিক ভেলোসিটি। এছাড়াও শুধু কনভার্জেন্ট বা শুধু ডাইভার্জেন্ট নজেলও আছে। আচ্ছা, এই যে গতিবেগ বাড়ছে বললেন, এটা কি কোনো নিয়ম মেনে বাড়ে? কোনো ফর্মুলা বা কিছু আছে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আছে। আমরা একটা সমীকরণ ব্যবহার করি, স্টেডি ফ্লো এনার্জি ইকুয়েশন, সংক্ষেপে SFEE। SFEE, বেশ। সহজ করে বললে, স্টিমটা যখন বেরোচ্ছে তার গতিবেগ ধরুন V2, এটা নির্ভর করে এনথালপি কতটা কমলো মানে হিট ড্রপ HT সেটার ওপর। কিভাবে নির্ভর করে? গতিবেগটা ওই হিট ড্রপের মানে স্কোয়ার রুটের সমানুপাতিক হয়। একটা সহজ ফর্মুলা আছে, V2 = 44.72 ইন্টু রুট ওভার HD। V2 = 44.72 রুট HT, মনে থাকবে। তবে বাস্তবে তো একটু ঘর্ষণ হয়, তাই না? তাতে কিছুটা শক্তি নষ্ট হয়। হ্যাঁ, তা তো হয়। সেজন্য একটা নজল এফিসিয়েন্সি বা দক্ষতা K গুণ করতে হয়। মানে V2 = 44.72 ইন্টু রুট ওভার K গুণিত HT। আচ্ছা, মনে রাখার জন্য বেগ বাড়ে তাপ পতনের রুটের সাথে, V proportional to root HT। ঠিক। তাহলে হিট ড্রপ যত বেশি হবে গতিবেগ ততই বেশি হবে। আচ্ছা, এখানে আরেকটা টার্ম খুব শোনা যায়, ক্রিটিক্যাল প্রেশার রেশিও। এটা আবার কি জিনিস? এটা খুব জরুরি একটা কনসেপ্ট। এটা হলো নজেলের থ্রোটে যে চাপ P2 আর নজেলে ঢোকার মুখে যে চাপ P1, এই দুটোর একটা নির্দিষ্ট অনুপাত P2P1। নির্দিষ্ট অনুপাত? কেন নির্দিষ্ট? কারণ এই অনুপাতে পৌঁছলে নজেল দিয়ে সবচেয়ে বেশি পরিমাণে স্টিম বেরোতে পারে, ম্যাক্সিমাম ডিসচার্জ যাকে বলে। ওহ, এর পরে আর বাড়ে না যদি বাইরের চাপ আরও কমাই? না, ওই ক্রিটিক্যাল রেশিওতে পৌঁছে গেলে নজেলের বাইরের চাপ বা ব্যাক প্রেশার আরও কমালেও স্টিমের ফ্লো আর বাড়বে না। কেন? কারণটা কি? কারণ তখন থ্রোটে স্টিমের গতিবেগ শব্দের গতির সমান হয়ে যায়, সনিক ভেলোসিটি মানে ম্যাক নাম্বার 1। ম্যাক 1? আচ্ছা আচ্ছা। সুপারহিটেড স্টিমের জন্য মান কত বললেন? ওটা মোটামুটি 0.546 মতো হয়। অনেকটা ধরুন হাইওয়েতে টোল প্লাজার মতো। যত গাড়ি আসুক পেছনে, টোল বুথ কটা আছে তার ওপর নির্ভর করে সর্বোচ্চ কতগুলো গাড়ি পার হতে পারবে, তাই না? বাহ, দাও উদাহরণ, বেশ বোঝা গেল। তাহলে নজলের থ্রোটে কখন ম্যাক্সিমাম ডিসচার্জ পাওয়া যায়? যখন প্রেশার রেশিও ক্রিটিক্যাল মানে পৌঁছায়? একদম। এবার এই যে প্রচণ্ড গতির স্টিম তৈরি হলো, এটাকে টারবাইন কাজে লাগায় কিভাবে? স্টিম টারবাইনের যে ব্লেডগুলো থাকে সেগুলো দেখতে অনেকটা প্লেনের ডানার মতো।
মানে এয়ারফয়েল শেপের। প্লেনের ডানা? আচ্ছা। হ্যাঁ, যখন ওই হাই স্পিড স্টিম ব্লেডের ওপর দিয়ে যায়, ব্লেডের দুদিকে চাপের একটা পার্থক্য তৈরি হয়। চাপের পার্থক্য? হ্যাঁ, এই চাপের পার্থক্যটাই ব্লেডের ওপর একটা ধাক্কা বা বলতে পারেন লিফট ফোর্স তৈরি করে, আর এই ফোর্সটাই টারবাইনের চাকা বা রোটারকে ঘোরায়। ওহো, তার মানে স্টিমের গতিশক্তিটা এবার রোটারের যান্ত্রিক শক্তিতে বদলে গেল। ঠিক তাই। পরে এই রোটারি জেনারেটরকে ঘুরিয়ে বিদ্যুৎ তৈরি করে। আর একটা জিনিস খেয়াল করবেন, টারবাইনের ভেতরের দিকে যত যাওয়া যায়, ব্লেডগুলো তত লম্বা আর চড়া হতে থাকে। হ্যাঁ, কেন? কারণ স্টিম যখন এগোয়, তার চাপ তো কমতে থাকে, তাই আয়তন বাড়তে থাকে। ওই বাড়তি আয়তনের স্টিমকে যেতে দেওয়ার জন্য বেশি জায়গা লাগে। আচ্ছা আচ্ছা, তার মানে শুধু ধাক্কা নয়, লিফট ফোর্সও কাজ করছে এখানে। তার টারবাইন কি সবই একরকম, নাকি এরও প্রকারভেদ আছে? না না, মূলত দু রকমের হয়। একটা হলো ইম্পালস টারবাইন, আরেকটা ইম্পালস রিঅ্যাকশন টারবাইন। ইম্পালস আর ইম্পালস রিঅ্যাকশন, পার্থক্যটা কোথায়? মূল পার্থক্য হল স্টিম যখন চলন্ত ব্লেডের মধ্যে দিয়ে যায়, তখন তার চাপ কমে কিনা। ইম্পালস টারবাইনের চাপটা মূলত নজেলেই কমে যায়। ব্লেডের মধ্যে দিয়ে যাওয়ার সময় চাপ প্রায় একই থাকে, শুধু গতিশক্তিটা ব্লেডের ধাক্কা দেয়, মানে ইম্পালস দেয়। আর রিঅ্যাকশনে? রিঅ্যাকশন টারবাইনে নজেলেও চাপ কমে, আবার চলন্ত ব্লেডের মধ্যেও চাপ কমে, মানে ব্লেডগুলো নজেলের মতো কাজ করে কিছুটা। তাই এখানে ইম্পালসের সাথে একটা রিঅ্যাকশন ফোর্সও যোগ হয়। তার মানে দুটো ফোর্স কাজ করে। হ্যাঁ, ইম্পালস আর রিঅ্যাকশন দুটোই। আমরা সিম্পল ইম্পালস টারবাইনের ভেলোসিটি ডায়াগ্রাম এঁকে ওর কাজ, ক্ষমতা, এফিসিয়েন্সি এগুলো বের করতে পারি। এই ডায়াগ্রামগুলো বেশ কাজের। ভেলোসিটি ডায়াগ্রাম? আচ্ছা, তাহলে ইম্পালস আর রিঅ্যাকশন টারবাইনের মূল পার্থক্যটা কোথায় হলো? চাপের পরিবর্তনে, তাই তো? একদম। বুঝেছি। কিন্তু এই যে এত গতি তৈরি হলো স্টিমের, টারবাইন তো তাহলে ভীষণ জোরে ঘুরবে। হ্যাঁ, ঘুরবে তো বটেই। হাজার হাজার আরপিএম হতে পারে। এত স্পিড! এটা তো নিয়ন্ত্রণ করার দরকার হয় নিশ্চয়ই। এই জন্যই কি কম্পাউন্ডিং আর গভর্নিং করা হয়? ঠিক ধরেছেন। সরাসরি জেনারেটরের সাথে এই স্পিডে জুড়লে চলবে না, তাই রোটারের গতি কমানোর জন্য কম্পাউন্ডিং দরকার হয়। কম্পাউন্ডিং মানে? মানে হলো পুরো চাপ বা বেগের পতনটা একটা ধাপে না করে অনেকগুলো ধাপে ভাগ করে নেওয়া। তাতে ফাইনাল স্পিডটা কমে আসে। ও আচ্ছা, স্টেজ বাই স্টেজ করা। আর গভর্নিং? গভর্নিং হলো লোড যখন বদলায়, মানে বিদ্যুতের চাহিদা বাড়ে বা কমে, তখনও যাতে টারবাইনের গতিটা মোটামুটি স্থির থাকে সেই ব্যবস্থা। সেটা কিভাবে করে? ধরুন লোড কমল, তখন গভর্নিং সিস্টেম অটোমেটিক্যালি টারবাইনের স্টিমের ফ্লো কমিয়ে দেয়। যেমন নজেল কন্ট্রোল গভর্নিং বলে একটা পদ্ধতি আছে, যেখানে কিছু নজেল বন্ধ করে দেওয়া হয়। ইন্টারেস্টিং। অনেকটা গাড়ির অ্যাক্সেলারেটর কমানো বাড়ানোর মতো। হ্যাঁ, অনেকটা সেরকমই। প্রয়োজন অনুযায়ী স্টিমের যোগান নিয়ন্ত্রণ করা। তাহলে টারবাইনের গতি নিয়ন্ত্রণ কেন জরুরি? লোডের পরিবর্তনের সাথে স্পিড ঠিক রাখার জন্য। তাহলে আজকের আলোচনা থেকে একটা জিনিস পরিষ্কার হলো, নজেল হলো স্টিমের ভেতরের শক্তিকে গতিতে আনার মূল কারিগর, আর টারবাইন সেই গতিটাকে কাজে লাগিয়ে ঘোড়ার শক্তি তৈরি করে, যেটা বিদ্যুতের প্রথম ধাপ। একদম। আর এই যে নজেল আর টারবাইনের কনসেপ্টগুলো, এগুলো শুধু পাওয়ার প্ল্যান্টের জন্যই জরুরি তা নয় কিন্তু। জেট ইঞ্জিন, রকেট, আরও নানা ইন্ডাস্ট্রিয়াল প্রসেসে এগুলোই হলো ভিত্তি। ঠিক। তাই একজন ইঞ্জিনিয়ার হিসেবে এই বেসিক প্রিন্সিপালসগুলো ভালো করে বোঝাটা খুব দরকারি, কারণ এগুলোর উপর ভিত্তি করেই তো আমরা শক্তিকে আরও ভালোভাবে কাজে লাগানোর নতুন নতুন উপায় বার করতে পারব। সত্যিই তাই। আজকের আলোচনায় এখানেই শেষ করছি। তবে একটা প্রশ্ন রেখে যাই। ভাবুন তো, ভবিষ্যতে যদি আমরা স্টিমের বদলে অন্য কোনো ফ্লুইড, ধরুন হাইড্রোজেন বা অন্য কিছু ব্যবহার করি শক্তি উৎপাদনে, তখন কি এই নজেল আর টারবাইনের ডিজাইন, এদের কার্যনীতি একই থাকবে, নাকি আমূল বদলে যাবে? প্রযুক্তির এই এগিয়ে চলা নিয়ে ভাবাটাও কিন্তু জরুরি।